রাতভর তুমুল বৃষ্টিতে ভেসেছে রাজধানীর বিভিন্ন স্থানে, পানিতে তলিয়েছে সড়ক, ঘরবাড়ি ও দোকানপাট। শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান চাইলেন ডক্টর ইউনূস, দিলেন ৭ দফা প্রস্তাব। মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টির তাগিদ। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar. শাপলা প্রতীক প্রশ্নে কোনো ছাড় দেবে না এনসিপি, বললেন মুখ্য সমন্বয়ক। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, কার্যক্রম নেই এমন দল নিবন্ধনের সমালোচনা। শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা করা হবে। মণ্ডপে মণ্ডপে দেবীর বিদায় ঘণ্টা শুরু। জলবায়ু পরিবর্তনের ফলে জীবন জীবিকায় বিরূপ প্রভাব। ইলিশ সহ সব ধরনের মাছ ধরা পড়ছে কম। পেশা বদলে বাধ্য হচ্ছেন অনেকে। জাটকা ধরে ফেলার কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। প্রতি আহরণ যদি বন্ধ না করি তাহলে কখনই এই ইলিশের উৎপাদন আর বাড়ানো সম্ভব হবে না। ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সেবু দ্বীপে ধসে পড়েছে বহু ভবন। নিহত অন্তত ২৬, সুনামি সতর্কতা জারি। সারা রাত রাজধানীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে। রাত ১:৩০ থেকে মুষলধারে বৃষ্টি ঝরেছে ঢাকা শহরে। এখনও গুড়ি বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে সড়ক, পানিতে তলিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহনের গতি কমে গিয়ে মানুষের চলাচল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সকালে যারা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন তারাই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঢাকা সহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী শনিবার পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। জমে যায় সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। বৃষ্টি কিন্তু এই এলাকায় যারা স্কুল আছে সেই ছুটি চলছে। আসলে যারা খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা কিন্তু বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে সিরাজগঞ্জেও। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, এখনো কি অনেক বেশি বৃষ্টি পড়ছে? পানি জমে কি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা এবং কোন এলাকায় আছেন আপনি সেটাও জানাবেন আমাদের। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের যে মূল শহরটি রয়েছে এসএস রোড, সেই এসএস রোডে কিন্তু মূলত সেই জলাবদ্ধতার একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাকে। ইতিমধ্যে সেই দৃশ্যটি দেখার চেষ্টা দেখতে পাবেন এসএস রোডে। সেই এসএস রোডে কিন্তু যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু পুরোটাই আজকে যে নবমী পুজো, সেই নবমী পুজোর যে মূল অনুষ্ঠানটি সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই যে তাদের শুরু হয়ে গেছে। কিন্তু আসলে পুজো এই বৃষ্টির মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু আসলে সেটি সম্ভব হচ্ছে না। কারণ আপনি দেখতে পারবেন যে শহরের যে মূল পয়েন্ট রয়েছে এসএস রোড, সেই এসএস রোডে জলাবদ্ধতার দৃশ্য দেখলে বোঝা যায় যে আসলে কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে মানুষ কিন্তু আসলে জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে সঠিকভাবে যে তারা চলাচল করা সেটি কিন্তু করতে পারছে না। পুরো শহরের যে মূল পয়েন্ট সেখানে কিন্তু একদম লোকজন অনেকটা নীরব আপনারা লক্ষ্য করতে পারছেন। যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের চলাচল অনেকটাই বিঘ্ন ঘটছে। যে অবস্থা আমরা দেখছি কতক্ষণ নাগাদ পর্যন্ত এই বৃষ্টি থামবে সেটি আসলে বোঝা যাচ্ছে না। পুরো মেঘলা আকাশে ভরে আছে এবং জলাবদ্ধতায় কিন্তু ভরে আছে এই শহরের যে মূল পয়েন্টটি এসএস রোডের সেটি। আসলে আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক, আপনি দেখানোর চেষ্টা করছি আমি মূলত শহরের সেই মূল পয়েন্টটিকে ঘুরিয়ে দেখার জন্য। এবং একই সাথে যে এই রাস্তার যে মূল জায়গাটি রয়েছে
সেটি কিন্তু এখন অবস্থা অনেকটাই নাজুক অবস্থার মধ্যে পড়ে আছে। অর্থাৎ বৃষ্টির কারণে আজকে সারাদিন কী পরিস্থিতি যাবে সেটি কিন্তু আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না। যদিও আজকে সনাতন ধর্মাবলম্বীদের সেই নবমী পুজো তাদের মূল আনুষ্ঠানিকতা আজকে থাকবে, প্রচণ্ড মানুষের ভিড় থাকবে এই শহরে। আসলে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতেই পারবেন যে পুরো পানিতেই কিন্তু চলে আছে, মানুষের চলাচল কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে। শহরের এই পরিস্থিতি থাকার কারণে শুধু তাই নয়, গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং এইভাবে জলাবদ্ধ থাকার কারণে মানুষের চলাচলে অনেকটাই বিঘ্ন ঘটছে। বিশেষ করে যমুনা নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, একই সাথে অভ্যন্তরীণ যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর অবস্থা কিন্তু অনেকটাই নাজুক রয়েছে। তবে এই যে বৃষ্টির যে পরিস্থিতি রয়েছে এভাবে থাকলে আসলে মানুষের চলাচল কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটবে। একই সাথে কিন্তু এখানকার যে সমস্ত 513টি পূজা মণ্ডপে এবার সিরাজগঞ্জ জেলায় যে পূজা অনুষ্ঠিত হচ্ছে, প্রতিটি মণ্ডপের কিছু কিছু মণ্ডপে কিন্তু আমরা একটু খবর পেয়েছি অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মন্দিরের সামনে। সেখানে কিন্তু আসলে যারা পূজা অর্চনা করতে যাবে তাদের কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটতে হবে। একই সাথে কিন্তু সকাল থেকেই যে বজ্রপাতটি হচ্ছে, বজ্রপাত এবং বৃষ্টির কারণে মানুষ কিন্তু সকাল থেকে খুব একটা তেমন বাইর হচ্ছে না। অর্থাৎ যে কারণে মানুষের আজকে যে পূজার অর্চনাগুলো এবং পূজার কাজগুলো সেগুলো করা তাদের অনেকটাই বিঘ্ন করবে মনে হচ্ছে। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বিমানবন্দর সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি যেখানে আছেন সেখানকার জলাবদ্ধতা পরিস্থিতি কেমন দেখছেন? এখনও কি সেখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে কিনা সে এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন। একটা স্বস্তির খবর বলি যে গতরাত থেকে বৃষ্টি হলেও মানে সড়কে যে পানি জমে বেশিক্ষণ থাকতে পারছে না, পানি কিন্তু সরে যাচ্ছে যেহেতু বৃষ্টির তীব্রতা কম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে সবশেষ যে বুলেটিন, সেই বুলেটিনে বলেছে যে আজকে সহ আরও টানা 4 দিন কিন্তু এরকম হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি বৃষ্টি অথবা একটু ভারী বৃষ্টি অথবা দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। এবং যেহেতু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সক্রিয় আছে এবং সে কারণেই কিন্তু বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় এক ধরনের পরিস্থিতি বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই মৌসুমী বায়ু সক্রিয় আছে। সব মিলিয়ে বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন থাকবে এবং সেই তথ্যই কিন্তু আবহাওয়া অফিস বলেছে। গতকালই তাদের শেষ যে বুলেটিন, সেই বুলেটিনে বলেছে। এবং ঢাকাতে যেই দৃশ্য আমরা দেখছি, ঢাকাতে বৃষ্টিতে আমরা বেশ কয়েকটি এলাকায় দেখেছি পানি জমেছে, তবে সেই পানি কিন্তু সরে গেছে। এবং সড়কের যে অবস্থা, সড়কগুলোতে কিন্তু এমনিতেই বৃষ্টি হলে নগরীতে যানজট তৈরি হয়। আমি আছি এয়ারপোর্ট সড়কে এবং এখানে এই অল্প বৃষ্টিতেও কিন্তু গাড়ি একটা জটলা দেখেছি এবং সেই জটলাটি এখন নেই। ট্রাফিক বিভাগ কিন্তু কাজ করছে যাতে করে নগরীতে দুর্ভোগ যাতায়াতকারী মানুষের দুর্ভোগ যেন কমে, সেই চেষ্টাটি কিন্তু ট্রাফিক পুলিশ করছে। এখন পর্যন্ত যদি বলি, ওভাবে করে কিন্তু মানুষ ভোগান্তির চিত্রটি এখনও কিন্তু পাওয়া যাচ্ছে না, যেহেতু ছুটির দিন, পুজোর ছুটি শুরু হয়েছে, সেই ছুটি চলবে টানা 4 দিন। রোববার অফিস খুলবে, যদিও আবহাওয়া অফিসের যে বুলেটিন, সেই বুলেটিনে বলছে রোববার পর্যন্ত বৃষ্টি হবে এবং সেই বৃষ্টিতে কিন্তু আসলে নাকাল হতে পারে নগরবাসী। এখন পর্যন্ত যদি বলি যে ঢাকার দু একটি জায়গায় পানি জমেছিল, সেই পানিগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু সরে গেছে। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে, সমাধানও সেখান থেকে শুরু করতে হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে 7 দফা প্রস্তাব দিয়ে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিতে রাজনৈতিক সমাধানে গুরুত্ব দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। 8 বছরে রোহিঙ্গা চাপে বিপর্যস্ত বাংলাদেশ। এমন পরিস্থিতিতে জাতিসংঘে উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলন আয়োজন। সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধিরা স্পষ্ট করেন তারা সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চান। এমনকি এই সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে রোহিঙ্গারা।
জানান বাস্তবমুখী পদক্ষেপ ছাড়া প্রত্যাবাসন সম্ভব নয়। জাতিসংঘের প্রতিনিধিরা জানান বাংলাদেশ একাই সংকট বহন করতে পারবে না। সংকটে রাজনৈতিক সমাধানই একমাত্র পথ। এ সময় জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক 5 দফা কর্মপরিকল্পনা দেন, যার মধ্যে রয়েছে সহিংসতা বন্ধ করা, আন্তর্জাতিক আদালতের রায় মেনে চলা এবং মিয়ানমারকে সামরিক প্রভাব থেকে মুক্ত করা। আমাদের আরো কিছু দরকার। অনুদান নিঃসন্দেহে জীবন বাঁচাবে, এর বাইরে সমাধান খুঁজে বের করা কঠিন। পুনর্বাসন, শিক্ষা অথবা শ্রমিকের অভিবাসনের মতো সমাধান যে কোনো ক্ষেত্রে কোনো সহায়তাই ছোট নয়। রোহিঙ্গাদের জীবন রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা মেনে চলতে হবে মিয়ানমারকে। সেনাবাহিনী, আরাকান আর্মি এবং অন্যান্য পক্ষের নিপীড়ন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা থাকতে হবে। টেকসই সমাধানের জন্য প্রধান উপদেষ্টা 7 দফা প্রস্তাব দেন, যার মধ্যে রয়েছে নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ, রাখাইনে আন্তর্জাতিক উপস্থিতি, যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় পূর্ণ অর্থায়ন, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং মাদক অর্থনীতি ভেঙে ফেলা। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan Army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh. প্রফেসর ইউনুস বলেন, সংকটের শুরু মিয়ানমারে, সমাধানও এখান থেকেই শুরু করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে জোর দেন তিনি। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan Army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. সম্মেলন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের জন্য $96 মিলিয়ন নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গাদের জন্য নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে প্রফেসর ডক্টর ইউনুস 7 দফা প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের রোহিঙ্গা কনফারেন্সে। বিশেষ করে তিনি বলেছেন, এই সংকটের সমাধান মিয়ানমারেই রয়েছে, আর সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কাজ করতে হবে এবং সেই কাজে সহযোগিতার জন্য বাংলাদেশ সব সময় প্রস্তুত রয়েছে। সম্মেলনে জাতিসংঘ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের ন্যায্যতা, নিরাপত্তা এবং রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শাপলা প্রতীক প্রশ্নে কোনো ছাড় দেবে না এনসিপি। ইসির বিরুদ্ধে স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ব্যাখ্যা দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। পদত্যাগ চেয়েছেন নির্বাচন কমিশনারদের। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করায় সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে এসব কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক। সেই সাথে কার্যক্রম না থাকা জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করারও সমালোচনা করেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি। এ নিয়ে রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা এনসিপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করায় নেতাকর্মী ও কমিশনকে ধন্যবাদ জানান তিনি। তবে দলীয় প্রতীক ইস্যুতে ইসির বিরুদ্ধে স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন। বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে তা একটি স্বেচ্ছাচারী এবং দলীয় বাহিনীর একটি দলীয় অফিসে পরিণত হচ্ছে। সংবাদ সম্মেলনে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে কমিশনারদের পদত্যাগের দাবি জানান এনসিপির এই নেতা। আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির সমালোচনা করেন। ইউনুস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনুস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলেও জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এ সময় গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার বিষয়টিও নাকচ করে দেন তিনি। আমরা এই পর্যন্ত জাতীয় লীগ নামে কোনো একটি মিছিল, মিটিং, সভা, সেমিনার কোথাও দেখি নাই, কিন্তু তারা এটাকে নিবন্ধন দিতে যাচ্ছে। এজন্য আমাদের ইসির প্রতি আরোহ সন্দেহের জায়গাটা আরো বেশি ঘনীভূত হচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পঞ্জিকা মতে দেবী বিদায় ঘণ্টা শুরু হয়ে গেছে। দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে শুরু হয়েছে নবমীর আচার অনুষ্ঠান। মূলত দেবীর চামুণ্ডার পূজা হয় এ সময়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। পূজার মন্ত্রেও রয়েছে বিশেষত্ব। সারা বছর যে উৎসবের অপেক্ষায় থাকেন পুণ্যার্থীরা, নবমী নিশীতে তার বিদায় ঘণ্টা শুরু হয়। তাই নবমী নিশি ধরে রাখতে আকুতি জানান ভক্তরা। এদিন সকাল থেকে মণ্ডপে শুরু হয়েছে তর্পণে দুর্গার মহাস্নান। ষোড়শোপাচারে পূজিত হবেন দেবী। এরপর সন্ধ্যায় শুরু হবে দশভুজার মহা আরতি। এছাড়া মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। হিন্দু পুরাণ মতে নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়েছিল। 108টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে হবে যজ্ঞ। নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মধ্য দিয়ে হবে বিহিত পূজা। পূজা শেষে অঞ্জলি নিবেদন করবেন ভক্তরা। প্রসাদ বিতরণও করা হবে। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাই ঐশী। ঐশী, আজ কি আনুষ্ঠানিকতা রয়েছে? ভক্তদের ভিড় কেমন দেখছেন সেখানে, সবটুকু জানাবেন। সোহার, আজকে তো একদম সকাল থেকে ভীষণ বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে, ফলে ভক্তদের আনাগোনা এখনো পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না চোখে। এবং একই সঙ্গে পূজার যে প্রস্তুতি সেটিও চলছে, পূজাও এখনো শুরু হয়নি। আপনি জানেন যে নবমীতে যেই পদ্ধতি, সেটির 108টি পদ্ম এবং 108টি যেই প্রদীপ জ্বালিয়ে যেই পূজার যে আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়, সন্ধি পূজাতে আসলে সেটি হয়ে গেছে বেশিরভাগ। অর্থাৎ 108টি পদ্ম দিয়ে দেবী দুর্গাকে আরতি বা আরাধনার যেই বিষয়টি, সেটি কিন্তু গতকাল যে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পূজাটি অনুষ্ঠিত হয় সেখানে হয়েছে। আজকে কল্পারম্ভ এবং মহানবমীর কল্পারম্ভ এবং বিহিত পূজা অনুষ্ঠিত হবে। মোটামুটি 9টার পর আসলে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার কথা। আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তব্যরত আছেন, যিনি পুরোহিত আছেন তার সঙ্গে। আমাদেরকে জানানো হয়েছে যে 9টার পর আসলে এই কল্পারম্ভ বা বিহিত পূজা সেটি শুরু হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পূজার আনুষ্ঠানিকতা বা প্রস্তুতি চলছে। বেলা 11টা নাগাদ অঞ্জলির মাধ্যমে দেবী দুর্গার যে কল্পারম্ভ, নবমীর কল্পারম্ভ এবং বিহিত পূজা সেটি শেষ হবে। কয়েকজন ভক্ত বিচ্ছিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আসছেন, 2-1 করে দেবীকে দর্শন করছেন, মনোবাঞ্ছা পূরণের জন্য দেবীর কাছে প্রার্থনা করছেন। আজই কিন্তু দেবী দুর্গাকে মন ভরে দেখার একদম শেষ দিন সোহার, কারণ আগামীকাল বিজয়া এবং বিসর্জনের প্রস্তুতি শুরু হবে। ফলে আড়ম্বরের পাশাপাশি মনটাও বেশ ভারাক্রান্ত সনাতন ধর্মাবলম্বীদের। তারপরও তারা আসলে দেবীর কাছে আসছেন, তাকে দর্শন করছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ, সবশেষ জানাচ্ছিলেন। দুর্গার বাহন তো সিংহ, তবে কেন প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহনে মর্তলোকে আগমন ও গমন করেন দেবী? এসব বাহনের মাহাত্ম্যই বা কি? ভক্তদের বিশ্বাস, দেবীর আগমন ও গমনের মাঝেই নিহিত ভবিষ্যতের সুখ সমৃদ্ধি। মহাদেবী দুর্গার বাহন পশুর রাজা সিংহ। তবে কৈলাস থেকে মর্তে আসা যাওয়ার জন্য ভিন্ন 4টি বাহন ব্যবহার করেন মহামায়া দেবী: গজ, ঘটক, নৌকা ও দোলা। বার, তিথি, দিনক্ষণ বিচারে নির্ধারণ হয় এসব বাহন। ভক্তদের বিশ্বাস, প্রকৃতি নির্ভর বাহনগুলোর সাথে জড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ।
কালিকা পুরাণ মতে দুর্গাকে বহন করছেন শ্রীহরি। হরি শব্দের অর্থ সিংহ। তবে কে দেবীকে সিংহ দিয়েছিলেন তা নিয়েও আছে মতভেদ। চণ্ডীতে আছে গিরিরাজ হিমালয়ে দেবীকে সিংহ দান করেন। আবার শিব পুরাণ মতে অসুর বধ করতে দুর্গাকে সিংহ দিয়েছিল ব্রহ্মা। দেবীর আগমন সপ্তমী তিথিতে, গমন হয় দশমীতে। সপ্তমী আর দশমী তিথি কী বারে পড়েছে তার উপর নির্ভর করে বাহন। সে অনুযায়ী এবছর গজে চড়ে মর্তে এসেছেন মহিষাসুর মর্দিনী। ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। শাস্ত্রমতে সবচেয়ে শুভ মানা হয় গজ বা হাতিতে চড়ে গমনাগমন। এটি শস্য ও স্বাচ্ছন্দ্যের প্রতীক। তবে সবচেয়ে অশুভ মনে করা হয় দোলা বা পালকিকে। রবি শশী গজারুড়া, যদি রবি এবং সোমবারে দেবীর গমনাগমন হয়, দেবী আসেন গজে অথবা গজে প্রস্থান করেন। হাতির পাড়াতে মাটির ভিতরে যে মানে আমি কি বলবো, মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। এই হাতিতে আগমন দ্বারা ফল সেটি শস্যপূর্ণ বসুন্ধরা বলার কারণ হচ্ছে দেশ সমৃদ্ধ হবে, কৃষি বিপ্লব সৃষ্টি হবে, এটি আমরা বিশ্বাস রাখি। গজের পরেই ঘটকের স্থান। ঘোড়াকে ধরা হয় অস্থিরতা ও নিরাপত্তাহীনতার ইঙ্গিত, আর নৌকায় গমনাগমনকে ধরে নেওয়া হয় জলোচ্ছ্বাস বা প্লাবনের লক্ষণ। তবে এর সাথে জড়িয়ে আছে উর্বর শস্যভূমি আর প্রকৃতির সজীব হয়ে ওঠার কিছু ইতিবাচক দিক। আমাদের মনের ভিতরে যে কামনারূপ অসুর, বাসনারূপ অসুর, লোভরূপ অসুর, এই ক্রোধরূপ অসুর, এই যারা আছেন এদের মা নিধন করুন, এই প্রার্থনা মায়ের কাছে আমরা জানাবো। পূজারীদের বিশ্বাস, ভক্তি ভরে দেবীর আরাধনায় কেটে যায় সব অশুভ। কেউ কেউ মনে করেন দোলায় আসলে ক্ষয়ক্ষতি হবে অসুর ও অশুভতার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। এখন পর্যন্ত কমপক্ষে 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা 1.5 শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার দিকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে আঘাত হানে ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যানুযায়ী মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। ভূমিকম্পের কারণে দ্বীপটির বিভিন্ন সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধসে পড়েছে বহু ভবন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেবু শহর সহ আশপাশের এলাকা। দুর্যোগ কবলিত এলাকাগুলোয় চলছে উদ্ধার কাজ। হাসপাতালে নেওয়া হয়েছে হতাহতদের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। প্রশান্ত মহাসাগরের অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল রিং অফ ফায়ারে অবস্থানের কারণে প্রায় ভূমিকম্প অনুভূত হয় ফিলিপাইনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। মঙ্গলবার রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় যান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এ সময় বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। খালেদা জিয়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। গাজাবাসী সহ ক্ষতিগ্রস্ত জনপদের মানুষের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন তিনি। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। মশিউর সিকিউরিটিজের লুটপাট এবং গ্রাহকের অর্থ আত্মসাতে বেকায়দায় বিনিয়োগকারীরা। অর্থ উদ্ধারে দাঁড়ে দাঁড়ে ঘুরছে তারা। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের টাকা আত্মসাতের ঘটনায় পুরো পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। বিএসইসি বলছে, এরই মধ্যে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। টাকা ফেরত দিতে মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। অবসরপ্রাপ্ত চাকরিজীবী শের আলী মশিউর সিকিউরিটিজের বিও হিসাব খোলেন প্রায় 15 বছর আগে। 2 দফায় বিনিয়োগ করেন 25 লাখ টাকা, কিন্তু তাকে না জানিয়েই তার বিও হিসাবে থাকা সব শেয়ার বিক্রি করে টাকা হাতিয়ে নেয় মশিউর সিকিউরিটিজ কর্তৃপক্ষ। সেই টাকা ফিরে পেতে 1.5 বছর ধরে ঘুরছেন তিনি। চাকরি করি, মাস শেষে একটা বেতন পাই, সেটা দিয়ে আমার সংসার চলে। আর বাড়তি যদি এর সাথে কিছু করতে পারি, ছেলে মেয়ে পড়াশোনা আছে, তাদের ভবিষ্যৎ আছে, সেই চিন্তা থেকে এটা করা।
সেটা করতে যায় এখন আমি সর্বস্বই হারাইছি আর কি, টোটালি শেষ। একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহজাহান আলী। চাকরি জীবনে জমানো টাকার পাশাপাশি পেনশনের টাকাও বিনিয়োগ করেছিলেন মশিউর সিকিউরিটিজের মাধ্যমে। সব মিলিয়ে তার বিনিয়োগ ছিল 60 লাখের উপরে। পুরো টাকা আত্মসাৎ করেছে মশিউর সিকিউরিটিজ মালিকপক্ষ। আমার রিটায়ারমেন্টে গেছি, তখন কিছু পেনশনের টাকাও ছিল, সেগুলো বিনিয়োগ করছিলাম। সাথে যে বেঁচে দিছে, এই বেচার জন্যই তো ক্ষতিগ্রস্ত হলাম। ধরেন 90% শেয়ার বিক্রি করে দিচ্ছে। 100 টাকার শেয়ারের মধ্যে 90 টাকা বেচে নিয়ে যায়, তাহলে আমার আছে 10 টাকা, তাহলে কেমনি করছিল। শের আলী এবং শাহজাহানের মতো প্রতারণার শিকার হয়েছে মশিউর সিকিউরিটিজের আরও শত শত বিনিয়োগকারী। অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন তাদের অনেকে। হারানো টাকা ফিরে পেতে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সংস্থায় ঘুরছেন তারা। তারা ভুয়া সফটওয়্যার দিয়ে আমাদেরকে এই ফেক ইনফরমেশন দিয়ে পোর্টফোলিও আমাদেরকে পাঠিয়ে ভিতর দিয়ে তারা টাকা পয়সা তুলে নিয়ে আত্মসাৎ করে ফেলছে। টাকা পাওয়ার ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা তারা দিবে কিনা এই ধরনের কোনো আশ্বাস তেমন পাইনি। মশিউর সিকিউরিটিজ বিনিয়োগকারীদের সমন্বিত হিসাব থেকে 68.5 কোটি টাকা এবং বিও হিসাবে থাকা শেয়ার বিক্রি করে 92 কোটি টাকা আত্মসাৎ করেছে। বিকল্প সফটওয়্যার তৈরি করে গ্রাহকের সাথে প্রতারণা করে মশিউর সিকিউরিটিজ, যা জানাজানি হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর থেকেই বন্ধ প্রধান কার্যালয় সহ প্রতিটি শাখা। ব্রোকারেজ হাউস বন্ধ থাকায় মশিউর সিকিউরিটিজের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি, ফোনেও সাড়া মেলেনি। তারা যে বাটপারি বা সলচাতুরি করে চলে গেছে, এটা আমরা জানতামই না। আমি জানি না, আপনাদের কাছে এসে প্রথম শুনলাম। আমি যে বিভিন্ন জায়গায় ঘুরছি তাদের অফিস খোঁজার জন্য। মশিউর সিকিউরিটিজের আগে 34টা ব্রাঞ্চ ছিল অন্য ডিস্ট্রিক্টে, এখন আর 14 ব্রাঞ্চ নাই বলে। এখন শুধু আছে যে মতিঝিলের ওই সিটি সেন্টারে 18 তলায় মশিউর সিকিউরিটিজ এটা আছে, তাও এখন মানে খুলে না, বন্ধ। বাজার সংশ্লিষ্টরা বলছেন মশিউর সিকিউরিটিজের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পুঁজিবাজার। আস্থা নষ্ট হয়েছে বিনিয়োগকারীদের। নিয়ন্ত্রক সংস্থার উচিত দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বিনিয়োগকারীদেরকে আস্থায় নিতে হবে। এখন আস্থায় নেয়ার জন্য ওনাদের যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি পূরণ করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মালিকপক্ষের সম্পদ বাজেয়াপ্তের আইনি দিক। পরিপূর্ণভাবে যেন তাদের দাবি বা পাওনা পরিশোধ করা যায় সেই বিষয়ে কমিশন কাজ করে যাচ্ছে। নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো রয়েছে, বিনিয়োগকারী টাকা আদায় করার জন্য সেগুলো আমরা অ্যাটাচ করার একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। পুঁজিবাজারে প্রতারণা বন্ধে সব ব্রোকারেজ হাউসে সমজাতীয় সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে বিএসইসি। এর ফলে পোর্টফোলিওতে পরিবর্তনের সুযোগ বন্ধ হবে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। এতে প্রতি বছরই কমছে ইলিশের উৎপাদন। অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বাঙালির পছন্দের এই মাছের দর ঊর্ধ্বমুখী। কী কারণে নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছে তা জানবো পটুয়াখালী থেকে সহকর্মী জাকারিয়া হৃদয়ের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের প্রথমটিতে। মাছে ভাতে বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইলিশের নাম। ভোজন রসিক এ জাতি তাই ইলিশকে স্বীকৃতি দিয়েছে জাতীয় মাছ হিসেবে। দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, অথচ প্রতি বছরেই কমছে মাছের রাজার উৎপাদন। তাই ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী সমুদ্র থেকে আশাহত হয়েই ফিরছেন মৎস্যজীবীরা। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উৎপাদনে। একসময় ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসলেও এখন চলাচলের সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ ভিন্ন পথে চলে যাওয়ায় সংকটের সৃষ্টি হচ্ছে। পদ্মা, মেঘনা এবং তেঁতুলিয়া এই হলো ইলিশের সাগর থেকে নদীতে আসার মূল মাইগ্রেটরি রুট। এই পথেই অধিকাংশ ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। এখানে আসতে বাধাগ্রস্ত হয়ে তারা চট্টগ্রাম, কক্সবাজারের দিকে ইলিশ পাওয়া যাচ্ছে। সংকট শুধু একদিকে নয়, এখন আর বড় ইলিশ পাওয়া যায় না বললেই চলে। গবেষকদের দাবি ছোট ইলিশ শিকার এবং অধিক আহরণই এর পেছনে দায়ী। লাগাম টানা না গেলে উৎপাদন আর কখনোই বাড়ানো সম্ভব না। কোনো বড় মাছ নাই, সাগরে বড় মাছ নাই। কারণ কি? কারণ হলো একটাই, যে আমরা ছোট মাছ আমরা ধরে ফেলতেছি, এই ছোট ইলিশ ধরে ফেলতেছি, জাটকা ধরে ফেলতেছি।
এই জাটকা ধরে ফেলার কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। প্রতি আহরণ যদি বন্ধ না করি তাহলে কখনোই এই ইলিশের উৎপাদন আর বাড়ানো সম্ভব হবে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পৃথিবীর 8ম উঁচু পর্বত মানাসলুর শিখরে লাল সবুজের পতাকা ওড়ালেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। 25 সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত 3টায় পর্বতশৃঙ্গে পৌঁছান তিনি। ভয়াবহ তুষারধস আর প্রাণঘাতী পথের কারণে হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ ধরা হয় এই মানাসলুকে। দেশে ফিরেই সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প জানালেন যমুনা টেলিভিশনকে। হিমালয়ে মানসিরি হিমাল রেঞ্জে দাঁড়িয়ে আছে পৃথিবীর 8ম উচ্চতম পর্বত মানাসলু। সমুদ্রপৃষ্ঠ থেকে 8163 মিটার উঁচু এই শৃঙ্গকে বলা হয় মাউন্ট অব দ্য স্পিরিট। 14 বছর পর মানাসলু পর্বত শিখরে উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। 25 সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত 3টায় মানাসলু পর্বত শৃঙ্গে উঠেন বাংলাদেশের তরুণ পর্বত আরোহী তৌফিক আহমেদ তমাল। সারা রাত ক্লাইম্ব করে ভোর 3টায় আমি চূড়ান্ত উচ্চতায় পৌঁছাই এবং ওই দিন আমি ওই পর্বতের মধ্যে প্রায় আমার পরে আরও 70 জন ক্লাইম্ব করেছে অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিচ দ্য সামিট। চূড়ায় পৌঁছানোর অনুভূতিটা অসম্ভব সুন্দর এবং সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরা, জাতীয় সঙ্গীতের 2-1টি লাইন খুবই আবেগঘন মুহূর্ত ছিল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই চ্যালেঞ্জিং অভিযান শুরু করেন 1 সেপ্টেম্বর। মানাসলু বেস ক্যাম্পে পৌঁছে সেখানেই অবস্থান করেন বেশ কয়েকদিন। এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেন তিনি। বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প 12 দিন সময় লেগেছে। এর মধ্যে কিছু প্রসেস আছে, অভিযোজনের প্রসেস, অতি উচ্চতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সেজন্য আমাদের ক্যাম্প 1-এ উঠতে হয়, ক্যাম্প 2-তে উঠতে হয়, আবার নামতে হয় এবং ফিজিক্যালি মেন্টালি ইটস আ বিগ চ্যালেঞ্জ। সেখানে শিখতে হয় যে পর্বতের ক্ষেত্রে যে ধৈর্য, অধ্যাবসায় সব কিছু আসলে এর সাথে সম্পৃক্ত। চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। শুরুতে পর্যটকদের গাইড হিসেবে পাহাড়ে যেতেন। বর্তমানে তার বছরের বড় একটা সময় কাটে নেপালের পার্বত্য অঞ্চলে। দেশটির এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ বিভিন্ন গন্তব্যে গাইড হিসেবে বাংলাদেশিদের নিয়ে যান তমাল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পদ্মার পানি শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বেড়ে ওঠা 762টি গাছ। এরই মধ্যে শুরু হয়েছে গাছ কাটার কাজ। প্রায় অর্ধশত বছর বয়সী এসব গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে রাজশাহী ওয়াসা বলছে, নগরবাসীকে সুপেয় পানি সরবরাহে নেওয়া গুরুত্বপূর্ণ প্রকল্পের স্বার্থেই গাছগুলো কাটা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জায়গার সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনেই কাটা হচ্ছে এসব গাছ। দুপাশে সারিবাঁধা বড় বড় বৃক্ষের সমাহারের কারণে দেশজুড়ে পরিচিত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক। কিন্তু সেই সৌন্দর্যমণ্ডিত মহাসড়কের রাজশাহী মহানগর সংলগ্ন অংশে কাটা পড়েছে 762 গাছ। এর মধ্যে সড়ক ও জনপদের 300 আর বন বিভাগের গাছ রয়েছে 462। পদ্মায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধনাগার থেকে সরবরাহ লাইন স্থাপনের জন্য শুরু হয়েছে এই কাজ। এরই মধ্যে গাছ কাটাও শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের বড় বড় গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে তো কাজ। ছায়াতে থাকলে একটা ভালো থাকতো, আর কাটে দিলে একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করি, খুব কষ্ট। আগে যে আপনার ঠান্ডা ছায়া যে বাসা থেকে উঠে একটু দোকানে বসবো, ছায়া পাই, কিন্তু এই ছায়াটা তো হারিয়ে গেল। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলছেন, এক একটি গাছের বয়স প্রায় অর্ধশত বছর। বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা মাথায় রেখে গাছগুলো না কেটে প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মনে করছেন তারা। 60 বছর 50 বছরের বেশ মোটা মোটা গাছ, সেই গাছগুলো রেখে কিন্তু উন্নয়ন করা সম্ভব। কিন্তু কিছু যদি অধিগ্রহণ করতে জায়গা, খুবই অল্প জায়গা অধিগ্রহণ করে সরকার উন্নয়ন করতে পারত। ওয়াসা জানায়, কাজের স্বার্থে পর্যাপ্ত জায়গা না থাকায় সড়ক ও জনপথ বিভাগকে গাছ কাটার জন্য চিঠি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর তারা নিয়ম মেনে গাছগুলো কাটছেন, আর যে গাছগুলো রেখে কাজ করা সম্ভব সেগুলো রাখা হয়েছে।
আমাদের কাজের স্বার্থে আমরা 2টা অধিদপ্তরকে আমরা চিঠি দিই। চিঠির প্রেক্ষিতে ও যথাযথ অনুমোদনের সাপেক্ষে এই গাছগুলো কর্তন করা হয়। কিছু কিছু গাছ রেখে কাজ করা সম্ভব হয়েছে সেগুলো আমরা করেছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে 26 কিলোমিটার রাস্তায় কিছু অংশে সামান্য গাছ কেটে পাইপলাইন বসানো সম্ভব হয়েছে। তবে নগর সংলগ্ন অংশে জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনে গাছগুলো কাটা হচ্ছে। কাজ শেষ হলে ফাঁকা জায়গায় নতুন করে গাছ লাগানো হবে বলেও জানান তারা। রাজশাহী শহরের দিকে তারা বলতেছে এখানে আমার সড়কে রাইট অফ ওয়ের জায়গা কম এবং তাদের প্রজেক্টের এমন প্রভিশন যে তাদের জমি অধিগ্রহণের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তাদের চাহিদার প্রেক্ষিতে এই অংশটুকু পুরো গাছ আমাকে কাটতে হচ্ছে। গোদাগাড়িতে চীনা সহায়তায় রাজশাহী ওয়াসা পানি শোধনাগারটি বাস্তবায়ন করেছে। 4062 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে পদ্মা নদী থেকে রাজশাহী শহরে সেই পানি আনার জন্য 26 কিলোমিটার পাইপলাইনের মধ্যে 12 কিলোমিটার বসানোর কাজ শেষ হয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গাজার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম উঠে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের সাধারণ মানুষ। ইরাক যুদ্ধে নাম লেখানো যুদ্ধাপরাধী হিসেবে সমালোচিত ব্লেয়ারকে প্রশাসক হিসেবে কোনোভাবেই মেনে নিতে রাজি নন ফিলিস্তিনিরা। বিশ্লেষকরা বলছেন এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভেস্তে যেতে পারে পুরো প্রক্রিয়ায়। গাজা যুদ্ধবন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে পরিকল্পনা অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণের পর উপত্যকার প্রশাসন পরিচালনার জন্য গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা গিটা নামে নতুন একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন করা হবে, যার প্রধান হিসেবে নিয়োগের বিবেচনা করা হচ্ছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। ইরাকে আগ্রাসনের কারণে যুদ্ধাপরাধী হিসেবে সমালোচিত টনি ব্লেয়ার এমন একজনকে নেতা হিসেবে মানতে নারাজ ফিলিস্তিনের সাধারণ মানুষ, তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের। টনি ব্লেয়ার একজন যুদ্ধাপরাধী, তার কাছ থেকে শান্তিপূর্ণ কিছু আপনি কিভাবে আশা করতে পারেন? ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং টনি ব্লেয়ারের মতো মানুষগুলোই তো বিশ্ব শান্তির জন্য হুমকি। তারা শান্তি ফেরাতে পারবেন না। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন টনি ব্লেয়ারকে দায়িত্ব দিলে পুরো প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। টনি ব্লেয়ার উপহাস করার মতো, কারণ ফিলিস্তিনিদের সাথে তার অতীত গভীরভাবে কলঙ্কিত। তিনি নিরপেক্ষ নন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যা চায় তার সাথে তিনি পুরোপুরি একমত। ইরাকের বিরুদ্ধে যুদ্ধে তার ভূমিকার জন্য তিনি একজন যুদ্ধাপরাধীও। 2007 সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর মধ্যপ্রাচ্যের শান্তি দূত হিসেবে কাজ করেন টনি ব্লেয়ার। তবে ফিলিস্তিনিদের অভিযোগ তিনি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দিয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ঘন্টা যমুনা নিউজ থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘন্টা আবারও দেখা হচ্ছে, সঙ্গেই থাকবেন।